প্রশ্ন, আমি আপনার আশ্রম ঘুরে দেখলাম যে বর্ণাঢ্য আয়োজন। হোয়াট ইজ ইউর ইনকাম? হোয়াট ইজ ইউর ইনকাম? মনোজ দা, আমি বঙ্গবাসী কলেজে পলিটিক্যাল সায়েন্স 40টা বছর পড়িয়েছি। আমি অর্থনীতির এই সংজ্ঞা কোনোদিন শুনিনি। ঠাকুর যে সংজ্ঞাটা দিলেন, যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ইউর ইনকাম, তখন ঠাকুর বলছেন ম্যান ইজ মাই ইনকাম। ম্যান ইজ মাই ইনকাম, আমি মানুষ আয় করি। তখন শঙ্করবাবুকে বলছেন হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার, কি আপনার ব্যয়? ঠাকুর বলছেন লাভ ইজ মাই এক্সপেন্ডিচার, আমি ভালোবাসা ব্যয় করে মানুষ আয় করি। শুনেছেন অর্থনীতির এই সংজ্ঞা? আমি ভালোবাসা ব্যয় করে মানুষ আয় করি। ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেতেও শক্ত হয়ে গেছে, মানুষের যন্ত্রণায় আমার কর্ণ বধির হয়ে গেছে, মানুষের জন্য চিৎকার করতে করতে আমার গলার নলি ফুটো হয়ে গেছে, সুপুরি দিলে পড়ে যায়। ওরে তোদের কাছে আমার একান্ত মিনতি, তোরা শিক্ষা দীক্ষা বিবাহ এই 3টি জিনিস ঠিক করে দিয়ে আবার সবাইকে মানুষের পঙ্ক্তিতে দাঁড় করিয়ে দেয়। দিস ইজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এর বিশ্বাসের কথা, ভক্তির কথা, প্রেমের কথা, এর আধ্যাত্মিক জগতের কথা, এর সমস্ত জীবনের দিক। শুধু এই নিয়ে তিনি আধ্যাত্মিক জীবনটা শেষ করেননি, তিনি সমন্বয় করেছেন কর্মের সঙ্গে ধর্মে। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা জীবন সম্পর্কে তার যে বলা আছে, সেখানে আমার মনোজদা শুধুমাত্র আধ্যাত্মিক সাধনার কথাটা বলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি ঠাকুরের যে তথাকথিত ভাবে এই যে অপূর্ব দিক দর্শন, অপূর্ব দিক দর্শনের জন্য আমি বলেছিলাম তথাকথিত ভাবে যে মানব সভ্যতার ইতিহাসে এই জাতীয় অভিব্যক্তি আমি দেখিনি কখনো, শুনিনি কখনো। কুরুক্ষেত্র হার মানে মহাভারত হার মানে। কেন? ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এই জিনিসটা চামড়ার চোখ দিয়ে লক্ষ্য করেছি। আমি বাবার সাথে যেতাম, আমি আমার জ্যাঠার সাথে যেতাম, ঠাকুরের কাছে বসতাম তথাকথিত ভাবে, এবং এইগুলো ধীরে 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 শুনতাম, এগুলো লক্ষ্য করতাম। ঠাকুর মনে আছে সেদিন সন্ধ্যেবেলা ঠাকুর অনুকূলচন্দ্র আমার মাতৃমন্দিরে বসে আছেন, পাশে বসে আছে ভোলানাথ সরকার। যারা জামতলা ঘরে গেছেন তারা জানতেন ঠাকুর ভোলানাথ সরকার জামতলা ঘরে শেষের দিকে থাকতেন, জামতলা ঘরের পাশে একটা ছোট্ট ঘরে। হঠাৎ ঠাকুর বলছেন ভোলানাথ দা গেস্ট হাউস জানতো। আগে ঠাকুরের কথা বলি, আর চামড়ার চোখ দিয়ে তাকে অনেকদিন দেখতে পাচ্ছে না। তার বাণী পড়ার জন্য অনেক বই ছাপানো হয়ে গেছে, তার অনেক বাণী আপনারা শুনতে পাবেন, কিন্তু চামড়া চোখ দিয়ে জীবনটা, তার হাসি থেকে হাসি, তার কথা থেকে কথা, তার চিন্তা থেকে চিন্তা, তার চেতনা থেকে চেতনা, তার আয়ত আঁখি যুগলের স্নেহ করুণার পীযুষ ধারা, তার মুখমণ্ডলে লাভ উন্নলসিত যুক্তিকারের দীপ্তি, অধরা পল্লবে লালিমামণ্ডিত হাসির রসিদ ছটা, কণ্ঠস্বরে ললিত গাম্ভীর্য, অঙ্গভঙ্গি মহন মাধুর্য, যে অভ্রান্ত লোকনায়ক জীবনে কোনো ভুলের জন্য অনুশোচনা করেননি, আদর্শ প্রেমিকের মতো যার দরজা থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফেরত যায়নি, সেই ঠাকুর বলছেন ভোলানাথ দা গেস্ট হাউসে গিয়ে দেখেন কে এসছে। রাতের বেলায় ভোলানাথ দা গেলেন, গিয়ে গেলেন খুব টল ফিগার একজন ভদ্রলোক গেস্ট হাউসে এসে বসে আছেন। ভোলানাথ দা বললেন কে আপনি? ঠাকুর আপনাকে পাঠিয়েছেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। তখন তিনি বলছেন আমার নাম রামাশঙ্কর, আমি পাটনায় রেল ডাকাতি করেছি, আমরাও সন্ত্রাসবাদী, আমরা এই সন্ত্রাসবাদী টাকা অর্জন করে দেশকে স্বাধীন করার চেষ্টা করছি। আমি রেল ডাকাতি করেছি বলে ব্রিটিশ গভর্নমেন্ট আমার মাথাটা ধরার জন্য হুলিয়া জারি করেছে। আমি কোথায় আশ্রয় নেব? আমি একবার ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছিলাম জগদীশ শ্রীবাস্তবের কাছে। ভাবলাম আমার তার কোথাও জায়গা নেই, আমি পাবনায় যাই, ঠাকুরের কাছে আশ্রয় নেই। আমি আর কোথাও আশ্রয় না পেয়ে আমি পলিটিক্যাল অবস্থানরা আমি ঠাকুরের কাছে এসছি, এখানে আশ্রয় চাই। ঠাকুর কাছে ভোলানাথ দা সব গিয়ে বললেন। ঠাকুর বললেন কালকে সকালে ওকে ইষ্টভীতি করে আমার কাছে আসতে বলুন। ইষ্টভীতি, কনসেপ্ট অফ ইষ্টভীতি কেন? কালকে সকালে ওকে ইষ্টভীতি করে আমার কাছে আসতে বলুন। পরের দিন ইষ্টভীতি করে রামাশঙ্কর এসছেন, ঠাকুরকে প্রণাম করছেন। এই সমস্ত বিপ্লব বলতে গেলে, দেওয়াল লিখন করতে গেলে দেওয়াল লিখন শেষ হবে না, পাতার পর দিকেও শেষ হবে না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র নীরবে নিভৃতে এই বিপ্লবগুলো করে গেছেন। ইতিহাস স্মরণ করবে, হাওড়ানন্দাকে ঠাকুর বলেছিলেন ক্যাপসুল তৈরি কর, আমার সমস্ত বাণী ক্যাপসুল করে আন্ডারগ্রাউন্ডে রেখে দে,
একদিন না একদিন শিব চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তীর খোঁজ পড়বে, সভ্যতার মানুষ তখন দেখবে। সুতরাং হাউসারম্যানরা তাহলে বলেছিলেন জার্মানিতে পাঠা, ফ্রান্সে পাঠা, ইংল্যান্ডে পাঠা, আমেরিকায় পাঠা, ওই হলিউড অনুবাদ কর, পাঠা, একটা চারিদিকে হুল্লোড়, একটা মাতন সৃষ্টি কর, ভাবের মাতন। সে ভাবের মাতনের মধ্যে দিয়ে ধীরে ধীরে তথাকথিত আমি এখানে তথাকথিত ভাবে 2016-তে এসেছিলাম আমার মেয়ের কাছে, তখন আর্যের সাথে কথা বলেছিলাম, অনেক কথা হয়েছিল। আর 16 পরে আবার 7 বছর পরে 23 বছর 23-এ এসেছি, আবার কবে আসতে পারবো জানি না। কিন্তু আমার মনে আছে সেই ইউজিন এক্সম্যান যখন ঠাকুরকে বললেন, ঠাকুর আমি হাউসারম্যানের ওসানি টেক আপ পরে আপনাকে দেখতে এসেছি, এই মানুষটা এখন পৃথিবীতে আছে, রাষ্ট্রপতি রাধাকৃষ্ণ আমার বন্ধু, আমি আপনাকে দেখতে এসেছি ঠাকুর, আপনি আজকে আমেরিকায় চলুন ঠাকুর। কথাটা আমেরিকায় বসে বেশি করে মনে পড়ছে, আপনি আজকে আমেরিকায় চলুন ঠাকুর, আমেরিকা আজকে বড় দরকার আপনাকে। Project and dreamed of by past generations, forces terrific and devastating will cloud our lives, but our hearts will ache, our minds will be barren, our lives will be bleeding if we have not a vision about material things. Material things এর ঊর্ধ্বে একটা আপনার মতো লোক দরকার। আপনি চলুন আমেরিকায় ঠাকুর, আপনাকে নিয়ে যাবো, তথাকথিত দমদম এয়ারপোর্ট থেকে নিয়ে যাবো, ভায়া দিল্লি আপনাকে আমেরিকা নিউ ইয়র্কে নিয়ে যাবো, আপনি চলুন ঠাকুর। ঠাকুর বলেছিলেন ইউজিন এক্সম্যান হার্ভার ব্রাদার্সের পাবলিশার বলেছিলেন, আমি তো আমেরিকায় যেতেই চাই, শরীর খারাপ, আমি কি করে যাব, আমি তোমাদের মধ্যে দিয়ে যেতে চাই, আমি তোমাদের মধ্যে দিয়ে যেতে চাই। আজকে যারা আপনারা আছেন তারা ঠাকুরকে গ্রহণ করছেন, তারা মহাভাগ্যবান। সুতরাং বারে বারে মনে করছে সেই পলিটিক্যাল অবস্থানটা যখন স্থগিতি করে সকালবেলায় ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর বলেন, দাদা আপনি আমার দীক্ষা নিয়েছেন, হ্যাঁ। আপনি আমাকে ভালোবাসেন, হ্যাঁ। স্থগিতি করেছেন, হ্যাঁ। অন্তত একবার আমাকে মেনেছেন, অন্ত জীবনে একটা দিন একটা মুহূর্ত আমাকে মেনেছেন, হ্যাঁ। আমি যা বলি শুনবেন, আমি যা বলি শুনবেন, হ্যাঁ। যান পাবনা কোর্টে গিয়ে সারেন্ডার করুন, পাবনা থানায় গিয়ে সারেন্ডার করুন। ঠাকুর মুকুলচন্দ্রের ইতিহাস, এই ইতিহাস বারে বারে আসে, কত বলবো, ঘন্টার পর ঘন্টা বলবো, সেটা আমি সময় তোমায় জানিয়ে আমাকে মাইন্ড করবেন। আমি 12:30 পর্যন্ত হবে, অন্তত 12টায় আমি স্টপ করতে চাই, 12টায় স্টপ করবো, 12টা আমার ইঙ্গিত দেওয়া হবে। সুতরাং সেই কথা যা বলছি, বললেন দাদা আপনি পাবনা থানায় গিয়ে আপনি সারেন্ডার করুন। রামাশঙ্কর সারেন্ডার করছেন, আপনারা যাকে ধরতে চাইছেন আমি এসছি, আমাকে অ্যারেস্ট করুন। আর ঠাকুর কি করলেন, ভ্রমণদাকে বললেন, ভ্রমণদা এটা পাবনা থেকে এই কেস যাবে ঢাকা, ঢাকা থেকে এই কেস যাবে পাবনা, আপনি পাবনায় যান, পাবনায় গিয়ে আপনি এই কেসের তদারকি করুন। শুনুন আজকে ঠাকুর অনুকূলচন্দ্রের নীরব বিপ্লব, এ ভায়োলেন্ট রিভলিউশন না। ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন আমার বিপ্লব ক্ষয়ের জয়গানে নয়, বৃদ্ধির উদাত্ত সুরে, মরণের আলিঙ্গনে নয়, জীবনের তাপস অভিনন্দনে। ক্ষয়ের জয় বলতেন বারে বারে, কাউকে ছোট করে নয়, সবাইকে বড় করে, ধনিক দরিদ্রের মধ্যে বিরোধ সৃষ্টি করে নয়, ধনিককে দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং দরিদ্রের দারিদ্র্যবাদী নিরাকরণ করে। সেই ঠাকুর বলছেন যান পাবনা। ভোলানাথদা গেলেন। আজকে ভোলানাথদার কথা যদি বলতে পারি তথাকথিত ভাবে দু একটা কথা বলার চেষ্টা করবো। এই যে দেখেছি চামড়ার চোখ দিয়ে, আমার জীবনে সৌভাগ্য হয়েছে এই সমস্ত ভক্ত মন্ডলীর সাথে সঙ্গ করা, আলাপ করা, ঠাকুরকে আমার নিজের হাতের লেখা কবিতা শোনানো। ঠাকুর খুশি হয়ে তথাকথিত আশীর্বাদ করেছিলেন। আমাকে পিএইচডি হতে বলেছিলেন, আমি পিএইচডি হয়নি, কিন্তু আমার মেয়ে জামাই সব পিএইচডি হয়েছে। এই যে আশীর্বাদ তথাকথিত ভাবে, এই যে ভগবানকে আশীর্বাদ বলে আমি মনে করি। সুতরাং যখন ঠাকুর ভোলানাথদাকে পাঠালেন, ভোলানাথদা খোঁজ দিলেন কেসটা কে করছে, এই রামাশঙ্করের কেসটা কে তদারকি করছে। শুনলেন একজন ব্রিটিশ অফিসার। ভোলানাথদা গেলেন একদিন সন্ধ্যেবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, গিয়ে দেখলেন ব্রিটিশ অফিসার মদ খেয়ে চুর। ভোলানাথদা গিয়ে ঠাকুরের কথা বলতে লাগলেন, বিকামিং বাঁচা বাড়ার এসব কথা বলছেন, যাজন করছেন। হঠাৎ সেই অফিসার বলছেন, হোয়াট ননসেন্স ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ, ডোন্ট ইউ নো? তুমি কি জানো কার সামনে ননসেন্সের মতো বকবক করছো? আর ভোলানাথদা বলছেন, জানি একজন ব্রিটিশ অফিসারের সামনে করছি, এবং এও জানি আমার মাথা বিন্দু মাত্র খারাপ হয়নি। কি বলতে চাও? ব্রিটিশ চরিত্রে একটা বড় লক্ষণ, তারা দোষ দেখালে তার দোষটা দেখতে জানে। কি বলতে চাও? সঙ্গে সঙ্গে ভোলানাথদা বলছেন, আপনারা চিন্তা করবেন না, এই মানুষটাকে
যে মানুষটার সান্নিধ্যে একটা লোক 1 ঘন্টার মধ্যে তার জীবনে এমন পরিবর্তন আসলো, সে নিজে সে সারেন্ডার করছে, আমাকে অ্যারেস্ট করুন। আপনার এই মানুষের ম্যাজিক টাচ, অ্যাটম বোম অফ লাভ, সে ভালোবাসার যে স্পর্শ, সে ভালোবাসার স্পর্শের প্রভাবটা বিচার করবেন না? মানুষ সাত করে অপরাধী হয় না, মানুষ অপরাধী হতে চায় না, মানুষের মধ্যে ভালোত্ব আছে, কিন্তু সে প্রেমিক সত্তা পায় না, লাভ লভ পায় না, তাই সে জীবনে পথগ্রস্ত হয়ে ভুল করে। তাকে একটু প্রেম দিন, একটু ভালোবাসা দিন, দেখবেন তার মধ্যে আর একটা নতুন রত্নাকর কিন্তু জেগে উঠবে যথাকথিত ভাবে বাল্মীকি হয়ে। সে কিন্তু আবার মানুষকে তার সাহিত্য পোষণ কিন্তু দেবে। এমনি করে যখন ভোলানাথ বলছেন, তখন সাহেব বলছেন, ঠাকুর অনুকূলচন্দ্র জামিন নিতে পারবেন? আপনার সব জামিন নিতে পারবেন? আপনি জামিন নিতে পারবেন? এত বড় কুখ্যাত আবিষ্কার বললেন, হ্যাঁ। আমরা পরবর্তীকালে দেখলাম রাষ্ট্রসংঘে গিয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন সেই রমাশঙ্কর। দিস ইজ ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্রের এই বিপ্লব, 12টায় বল 12টা, ঠাকুর অনুকূলচন্দ্রের এই বিপ্লবটা তখন ভাবে, এই বিপ্লব মাধুর্য দেখে আমরা আজকে অবাক হয়ে যাই। একটার পর একটা সে কাহিনী যদি বলি, তাহলে ওই ভক্ত হয়ে তার কাছে কি চাইতে হয়, সে চাহিদা আমরা কিন্তু জানি। আমার এই মুহূর্তে মনে পড়ছে সত্যিকারের যারা এই বিশ্বাসের পরীক্ষা উত্তীর্ণ, তারা কিন্তু কি ভাববে? তারা ভাবতে বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। সে শুধু তার মতো তাকেই ভাববে, আর কিছু ভাববে না সে। ঠাকুর বলছেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আমি আমার কর্তা না। এই বাঞ্চার মধ্যে এত ভিড়ে মালিক আছে যে ব্যাখ্যা করেন, একদম কি বলছেন, তুমি কেউ না, তুমি ভাববার কর্তা না, তোমার অহংকার শূন্য করো, তুমি ভাববার কে? হু আর ইউ? ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তথাকথিত ভাব। দ্বিতীয় বলছেন যে আমার একটা রোবাস্ট অপটিমিজম, এত বড় আশা যে আমার জন্য ভাববার একজন লোক আছে। ভাববার যিনি ভাবছেন তিনি ভাবছেন এই পৃথিবীতে আমি অনাথ না, আমার মধ্যে একজন ভাববার লোক আছে। 2, 3, একটা অপূর্ব কার্যকরণ সূত্র এই বাড়িটার মধ্যে আছে। তুমি ভাবলে তিনি ভাববেন, তুমি যদি তার জন্য ভাবো, তুমি তার জন্য করো, তিনি করবেন। আর 4 হচ্ছে কি, 1 নম্বর তুমি ভাবনার মালিক না, তোমার অহংকার শূন্য করো। 2 নম্বর হচ্ছে তোমার জন্য ভাবনার একটা লোক আছে, তিনি পরম পিতা। 3 নম্বর হচ্ছে একটা কার্যকরণ সূত্রে, যে তুমি ভাবলে তিনি ভাববেন। তুমি যার দৃষ্টি ভাবনাদর্শ সিদ্ধি ভবতী তার দৃষ্টি, যে যথামাঙ্গ পর্যন্তে তাং তথেই ভজাম্যহম, তুমি আমাকে যেমন করবে আমি তোমার জন্য তেমন করবো। আর 4 হচ্ছে অপূর্বকে বলা হচ্ছে কি, যে ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই তাকে কথাটা মনে করবেন, ধর্ম জগতে অনেকে ধর্ম করে, কিন্তু ভাবতে গিয়ে তাকে ভাবে নির্গুণ নিরাকার ঈশ্বর। নির্গুণ নিরাকার ঈশ্বরে ভাবলে হবে না। এই জায়গায় ঠাকুর অনুকূলচন্দ্রের একটু বিশেষত্ব আছে। সে বিশেষত্ব কি, তুমি তাকে ভাবো, তাকে, যে মাটির পৃথিবীতে নেমে এসছে দয়া করে, যেমন নেমে এসছেন অযোধ্যার রাজপথে রামচন্দ্র। ঠাকুর বলছেন নিরাকার নির্গুণ অরূপ ভগবান আমি বুঝি না, যে ভগবান মানুষের দুঃখে নামেন আমি সেই ভগবান বুঝি। অযোধ্যার রাজপথে এসেছিলেন রামচন্দ্র রূপে, দ্বারকার সিংহাসনে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, সারনাথের সুপ্রভাত মূলে এসেছিলেন বুদ্ধদেব রূপে, জেরুজালেমের জলপাই বনে এসেছিলেন যীশু খ্রিস্ট রূপে, আরবে মরু প্রান্ত এসেছিলেন হযরত মুহাম্মদ রূপে, আমাদের নদিয়ার রাজপথে এসেছিলেন গৌরাঙ্গ সুন্দর রূপে। আমরা দেখছিলাম দক্ষিণেশ্বরের দেবদেউলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধাম শ্রীরামকৃষ্ণ রূপে, এবং পাবনার পদ্মা তীরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। এই তাকে বলতে সেই মেটেরিয়াল এম্বডিমেন্ট, সেই পুরুষোত্তমের কাছে ভক্তি একমাত্র গ্রাহ্য। মনোদর্দা ভক্তি একমাত্র গ্রাহ্য সেই পুরুষোত্তমে। এখানে বলছেন ঈশ্বরের অনুরক্তি, ঈশ্বর অনুরক্তির মধ্যে দিয়ে আমরা কিন্তু ভক্তি অর্জন করতে পারি। ভক্তি আমাদের জীবনে সত্যিকারে সে সুফল প্রসূ হয়, সেই ভক্তি ভজনে আনে। সুতরাং ভক্তিকে নিছক কান্না ভাববেন না, ভক্তিকে গঙ্গা পানি ভাববেন না, চোখ দিয়ে পানি বই। ঠাকুর বলছেন অশ্রু পুলক শ্বেত কম্পন, ওগুলো ভক্তির লক্ষণ না হতে পারে। ভক্তির মধ্যে ভজনা আছে, ভজনে মানে করা, ভজ ধাতু কর্ম। ঠাকুর বলছেন কর্ম নয় চিন্তা সব, পাথর পেছল নরক পথ। সেই কর্মের মধ্যে দিয়ে ধর্মকে তিনি মুক্ত করেছেন, কর্মের মধ্যে দিয়ে তিনি শিক্ষাকে মুক্ত করেছেন। তিনি বলেছেন লেখাপড়ায় বড় হলেই
শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। আমি বঙ্গবাসী কলেজে পড়াতাম, বঙ্গবাসী কলেজ শিয়ালদা স্টেশনের কাছে। আমি দেখেছি কি জানেন, সকালবেলা মর্নিং কলেজে পড়াতাম, আমি দেখি দুটো ছেলে দমদম থেকে আসতো শিয়ালদা স্টেশনে। সংকটটা কোথায় হয়েছে দেখুন, ভাবের হুবু ভক্তি গালিস কর্মহারা ধর্মপ্রাণ, আজ ডুবিতে আস্থা শুধু জাহান্নামী তাদের স্থান। ঠাকুর অনুকূলচন্দ্রের সংজ্ঞাটা দিয়েছেন। দুটি ছেলে শিয়ালদা থেকে কোথাও নামছে, দমদম থেকে ট্রেনে নামছে। একটি ছেলে মার্কস পড়ে, লেনিন পড়ে, রবীন্দ্রনাথ পড়ে, মাসুদুম পড়ে, আমার ছাত্র, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। সে নেমে কি বলে না বলে জানেন, হ্যাঁ রিক্সাওয়ালা শোন সারা, তোমার কথা বলতে শেখেনি, আলাপ করতে শিখেনি, সে লেখাপড়া শেখে, অনার্স পড়ে, চল চল আমাকে ইউনিভার্সিটি নিয়ে চল, চল চল আমার সংকটটা কোথায় দেখুন। ঠাকুর কোন জায়গায় হাত দিয়েছেন, কোন জায়গায় হাত দিয়েছেন, তো উন্নতি কিভাবে, আর উন্নতি মানে টাকা পয়সা বাড়ি যাবে না, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যায়, উন্নতি হয় আবার তার উন্নতির সংজ্ঞা তিনি পাল্টে দিয়েছেন। সুতরাং আমরা কি দেখছি, যে ছেলেটি বললো আমাকে ইউনিভার্সিটি নিয়ে চল, বাবু তো আছেন ক্যা করো বুদ্ধা মিল গয়া, বাবু রঙে আছেন, তিনি কলেজে পড়েন, ইউনিভার্সিটি নেমলেন, পকেট থেকে একটা টাকা ছুড়ে মারলেন, রিক্সাওয়ালার কপালে লাগলো, তার রক্ত পড়তে লাগলো, সে শিক্ষিত। আর যে ছেলেটি দমদম থেকে আসে আরেকটি ছেলে, সেও শিয়ালদায় নাম, রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালা আমাকে তো কোলে মার্কেটে পৌঁছে দেবে, কত নেবে ভাই? সে মার্কস পড়েনি, সে রবীন্দ্রনাথ পড়েনি, সে বিবেকানন্দ পড়েনি, কিন্তু সে ঠাকুর পড়েছে। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে মোচাও সবার ব্যথা, তথাকথিত ভাব। এই যে শিক্ষা, আজকে বলুন তো প্রকৃত শিক্ষা কে পেল? ঠাকুর অনুকূলচন্দ্র সেই জন্যে আমাদের সামনে সত্যিকারের সেই শিক্ষার যে তত্ত্ব 12:30, সেই শিক্ষার তত্ত্ব দিয়েছেন ব্যবহারের মধ্যে দিয়ে। ঠাকুর জ্যাসি প্যাক বলেছিলেন, ঠাকুর বলে এত প্যাকেজ হয়, আমার একটা প্যাকেজ শুনবি, জ্যাসি প্যাক। আমার ঠাকুর জ্যাসি প্যাক মানে, ঠাকুর যে মানে জুডিশিয়াল অ্যাটিটিউড, বিচারশীল হবি, যে জ্যাসি প্যাক ঠাকুর কাছে কতবার শুনেছি। যে তারপরে এ মানে অ্যাওয়ারনেস, চেতনা, সি মানে ক্যারেক্টার, I মানে ইনকুইজিটিভনেস, জ্যাসি প্যাক, পিজে প্রেজেন্স অফ মাইন্ড, সিতে তথাকথিত ভাবে কার্ডিয়াল গ্রো অফ লাইফ, হৃদ্য ব্যবহার, কে কোয়ালিটি, PACK, জ্যাসি প্যাক। আর একটা ক্ষেত্রে বলছেন এজিলিটি। এই জ্যাসি প্যাক ঠাকুর বলেছিলেন সিবি হব, ক্লিনলিনেস ব্রিংস বিউটি ইন ক্যারেক্টার, ঠাকুরের কথা।